হ্যালো, নমস্কার বন্ধুরা। বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। টপিকসটি হচ্ছে বেসিক্স অফ মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের কিছু ফান্ডামেন্টাল জিনিস নিয়ে আলোচনা করব। মিউচুয়াল ফান্ডের কী কী বেসিক ক্যারেক্টারিস্টিক আছে, তার কিভাবে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি, তার কী কী বেনিফিটস আছে, তার রিটার্ন বা তার ডিস্ট্রিবিউশন কীভাবে হয়, কী কী টাইপের মিউচুয়াল ফান্ড হয়, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের কী কী বেনিফিটস, কী ডিসঅ্যাডভান্টেজ, আর মিউচুয়াল ফান্ডের রিটার্ন কীভাবে ক্যালকুলেট হয়, এই সব নিয়ে একটা আলোচনা করব। তাহলে প্রথমে বলি মিউচুয়াল ফান্ড কী। মিউচুয়াল ফান্ড ইজ এ প্রফেশনালি ম্যানেজড ইনভেস্টমেন্ট ভেহিকল দ্যাট কালেক্ট মানি or pooled money from different investors with a shared financial goal. তাহলে এই যে পোর্টফোলিওটাকে ম্যানেজ করছে কারা করছে না, একটা প্রফেশনালি ম্যানেজড ফান্ড ম্যানেজার স্ট্র্যাটেজিক্যালি এটাকে ম্যানেজ করে, এবং এই পোর্টফোলিওটা ম্যানেজ করার জন্য তারা সার্টেন ফিজ নেয়, সেটাকে আমরা এক্সপেন্স রেশিও বলি। এবং ইনভেস্টাররা তারা যা ইনভেস্ট করে তার ইনভেস্টার ক্যাপিটালের এগেনস্টে ইনভেস্টারদের ইউনিট ইস্যু করা হয়। এই ইউনিট কীভাবে ইস্যু করা হয় সেটা নিয়ে আরও ডিটেলসে বলছি। যে পরিমাণ ক্যাপিটাল ইনভেস্টাররা ইনভেস্ট করে তার প্রপোর্শনেটলি তাদেরকে ইউনিট ইস্যু করা হয়, এবং এই ইউনিট ইস্যু করার জন্য একটা এনএভির ক্যালকুলেট করা হয়। এনএভি বলতে নেট অ্যাসেট ভ্যালু। এটা কীভাবে ক্যালকুলেট হয়, যে ইনভেস্টেড ক্যাপিটাল মানে টোটাল যে মিউচুয়াল ফান্ডের যে টোটাল অ্যাসেট আছে, ওই ফান্ডের টোটাল অ্যাসেট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার্স অর ইউনিট আউটস্ট্যান্ডিং অ্যাট দ্যাট মোমেন্ট। এই দুটো ফিগারকে যদি আমি ডিভাইড করি তাহলে যে রেজাল্টেন্ট ফিগারটা হয় সেটাকেই বলা হয় এনএভি। আর বলে রাখি যে এই এনএভিটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ডেইলি বেসিসে চেঞ্জেস হয়, আপ ডাউন করে, এবং মিউচুয়াল ফান্ড যখন কেউ বাই বা সেল করে তখন সে ওই ফান্ডের এনএভি প্রাইসেই সাধারণত সে মিউচুয়াল ফান্ড বাই সেল করে। আচ্ছা, এবারে বলি যে হাউ ডু মিউচুয়াল ফান্ড ওয়ার্কস। তাহলে প্রথমে বলি যে এটা একটা পুল অফ ফান্ডস যেটা প্রফেশনালি ম্যানেজ করা হয়। লো রিস্ক নিয়ে অপটিমাল রিটার্ন জেনারেট করার জন্য ফান্ড ম্যানেজাররা স্ট্র্যাটেজিক্যালি ইনভেস্ট করে বিভিন্ন অ্যাসেট ক্লাসেসে। কোন কোন অ্যাসেট ক্লাসেসে ইনভেস্ট করে? ইকুইটি, ডেট, কমোডিটি, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, এই ধরনের অ্যাসেট ক্লাসেসে তারা, বা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, এই ধরনের অ্যাসেট ক্লাসে তারা ইনভেস্ট করে। মিউচুয়াল ফান্ডের যে ডাইভার্সিফিকেশন বেনিফিট কী আছে, এটা স্প্রেড রিস্ক অ্যাক্রস ডিফারেন্ট অ্যাসেট ক্লাসেস। বুঝতে পারছেন যে রিস্কটাকে স্প্রেড করে দেওয়া হয় বিভিন্ন অ্যাসেট ক্লাসেস। মানে যখন ইকুইটি মার্কেট ভালো করে তখন হয়তো ডেট মার্কেট বা আদার অ্যাসেট ক্লাস যেমন কমোডিটি, রিয়েল এস্টেট হতে পারে আন্ডার পারফর্ম করছে, আবার যখন ইকুইটি মার্কেট আন্ডার পারফর্ম করে তখন বিভিন্ন আদার অ্যাসেট ক্লাস যেমন কমোডিটি, সিলভার আর গোল্ড, এছাড়া ডেট মিউচুয়াল ফান্ড একটা স্টেবল রিটার্ন জেনারেট করে। এইভাবে ডাইভার্সিফিকেশনের বেনিফিট পাওয়া যায়। আচ্ছা, ইনভেস্টারদেরকে কী ইস্যু করা হয়? শেয়ার ইস্যু করা হয়। শেয়ার্স বা ইউনিটস বলা হয়। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তারা ইউনিট পেয়ে থাকে। তাদের যে পরিমাণ ইনভেস্টার ক্যাপিটাল তার এগেনস্টে ইকুয়াল কোয়ান্টিটির তারা ইউনিট পেয়ে থাকে। আচ্ছা, ইনভেস্টাররা আরেকটা বেনিফিট কী পায়? লিকুইডিটির, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে লিকুইডিটির বেনিফিটটা খুবই পাওয়া যায়। কেন? বাই অর সেল শেয়ার্স অন এনি বিজনেস ডে অ্যাট দ্য ক্লোজিং এনএভি। মানে মিউচুয়াল ফান্ড ইনভেস্টাররা খুব ইজিলি তার ফান্ডটাকে লিকুইড করতে পারে, কারণ এটা একটা এমন অ্যাসেট ক্লাস যেখানে রেগুলার বেসিসে এনএভিটা চেঞ্জ হচ্ছে, সেই জন্যই বাই সেল করা, এন্ট্রি এক্সিটটা খুবই সহজ। তাই এক্ষেত্রে ইনভেস্টার ক্ষেত্রে কী হয় না, এনহ্যান্সিং ইনভেস্টমেন্ট অ্যাক্সেসিবিলিটি, এটা একটা বেনিফিট। আচ্ছা, এবারে বলে রাখি 3 নম্বর পার্টে রিটার্ন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। রিটার্নটা কীভাবে হয়, যে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনটা একটা ওয়ান টাইপ অফ রিটার্ন।
ওভার লং পিরিয়ড অফ টাইম আপনি যে ক্যাপিটালটা ইনভেস্ট করেছেন সেটা অ্যাপ্রিসিয়েট হতে পারে, বা আপনি যদি ফিক্সড অ্যাসেটে ফিক্সড সিকিউরিটিতে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট ইনকাম রেগুলার বেসিসে পিরিয়ডিক্যালি পাবেন। আবার যদি আপনি কোনো ডিভিডেন্ড যেটা জেনারেট করে, যে এই ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনি পিরিয়ডিক্যালি ডিভিডেন্টও আপনার অ্যাকাউন্টে পাবেন। প্রফিটস আবার ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়, কীভাবে হয় না, তাদের প্রফিটস আর ডিস্ট্রিবিউটেড টু ইনভেস্টার ইন দ্য ফর্ম অফ ক্যাশ অর অ্যাডিশনাল শেয়ার্স বা ইউনিটস। পিরিয়ডিক্যালি এটা প্রফিটটা ডিস্ট্রিবিউট করা হয়, মানে আপনার কাছে যে পরিমাণ ইউনিট আছে, হতে পারে সেই ইউনিটে যদি আপনি গ্রোথ প্ল্যানে ইনভেস্ট করেন, তাহলে আপনার যখনই কোম্পানি কোনো ডিভিডেন্ড ইস্যু করবে বা বা ডিভিডেন্ড ইস্যু করে, বা কোনো যদি আপনি কোনো ইন্টারেস্ট জেনারেটিং অ্যাসেটে ইনভেস্ট করেন, তখন আপনার ইউনিটটা অ্যাড হয়ে যাবে, বুঝতেই পারছেন, মানে আপনার ভ্যালুটা ইনক্রিজ করে যাবে। আচ্ছা, এবারে বলি টাইপস অফ মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের স্ট্রাকচার অনুযায়ী দু ধরনের মিউচুয়াল ফান্ড হয়, ওপেন এন্ডেড, ক্লোজ এন্ডেড। ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড জেনারেল পাবলিকের জন্য, যে কোনো সময় জেনারেল পাবলিক এন্ট্রি এক্সিট করতে পারে। এই ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড কোনো ইনডিফিনিট পিরিয়ডের জন্য হয়, এর কোনো ভ্যালিডিটি থাকে না, ইনভেস্টাররা যে কোনো টাইমেই এক্সিট করতে পারে। কিন্তু শুধুমাত্র ইএলএসএস মিউচুয়াল ফান্ড, যেটাকে ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম মিউচুয়াল ফান্ড, সেক্ষেত্রে 3 ইয়ার্সের লক ইন থাকে। বাকি অন্য কোনো ফান্ডের ক্ষেত্রেই লক ইন পিরিয়ড থাকে না, সেটা ওপেন এন্ডেড ফান্ড হয়। আবার কিছু ক্লোজ এন্ডেড ফান্ড হয়, সেই ক্লোজ এন্ডেড ফান্ডগুলো লক ইন পিরিয়ড থাকে ওভার 6-7 ইয়ার্স। আর এই ক্লোজ এন্ডেড ফান্ড সাধারণত ইকুইটি মার্কেটে বা শেয়ার মার্কেটে ট্রেড হয়। তো কোনো ইনভেস্টাররা যদি এক্সিট পেতে হয়, সেক্ষেত্রে সে ক্লোজ এন্ডেড ফান্ড শেয়ার মার্কেটে সে সেল করতে পারে। কিন্তু বলে রাখি, ক্লোজ এন্ডেড ফান্ডের ক্ষেত্রে লিকুইডিটি অনেক কম থাকে, মানে সহজে আপনি বায়ার্স বা সেলার নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ফান্ড ম্যানেজমেন্ট হাউস বা এএমসির সঙ্গে যোগাযোগ করতে হবে। আচ্ছা, এবারে আমি নর্মালি যদি মিউচুয়াল ফান্ডের কী ধরনের মিউচুয়াল ফান্ড হয়, না ইকুইটি ফান্ড হয়, যেটা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হয় ওভার লং পিরিয়ড অফ টাইম। বন্ড ফান্ড হয়, বন্ড ফান্ডে ফিক্সড ইনকাম সিকিউরিটি সাচ অ্যাজ গভর্নমেন্ট বন্ড, কর্পোরেট বন্ড বা মিউনিসিপ্যাল বন্ড, যেটা ইউএস মার্কেটে বেশি পপুলার। এই ধরনের বন্ড ফান্ডে কারা ইনভেস্ট করে? যারা স্টেডি রিটার্ন জেনারেট করতে চায়, মানে মান্থলি ইনকাম, এমআইএস স্কিম যেরকম হয় ব্যাংকে, সেই ধরনের ইনকাম যারা মান্থলি পেতে চায়, তারাই সাধারণত বন্ড ফান্ডে ইনভেস্ট করে। বিকজ এই ফান্ডগুলো ইট ইজ কনসিডার্ড লো রিস্কি ফান্ড কম্পেয়ার টু ইকুইটি ফান্ড। এছাড়া আছে মানি মার্কেট ফান্ড। মানি মার্কেট ফান্ড কোনগুলো? এটা একটা শর্ট টার্ম এবং খুব লো রিস্ক সিকিউরিটিতে ইনভেস্ট করা হয়। লো রিস্ক সিকিউরিটি মানে টিবিল, কমার্শিয়াল পেপার, হ্যাঁ, এছাড়া আছে সার্টিফিকেট অফ ডিপোজিট, এই ধরনের ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করা হয়, এইগুলোকে বলে মানি মার্কেট ফান্ড। এছাড়া আছে ব্যালেন্সড ফান্ড, যেটা হাইব্রিড ফান্ড। হাইব্রিড ফান্ডে কী হয় না, বোথ ইকুইটি এবং ফিক্সড ইনকাম সিকিউরিটি বা বন্ড, এই ধরনের ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে ব্যালেন্স ফান্ডে। এছাড়া হয় ইন্ডেক্স ফান্ড, যেটা মিমিক করে কোনো দেশের ইন্ডেক্সকে, ঠিক আছে, সেটা আবার সেই ইন্ডেক্সটাকে যা পারফরমেন্স হয় সেটাকেই রেপ্লিকেট করে এই ইন্ডেক্স ফান্ডগুলো। এটা একটা প্যাসিভলি ওয়ে ম্যানেজ হয় এবং এর ফিস খুবই কম থাকে। এছাড়া থাকে বিভিন্ন সেক্টর ফান্ড, যেমন স্পেসিফিক ইন্ডাস্ট্রি অর সেক্টর ওয়াইজ এই সেক্টর ফান্ডগুলি আসে। যেমন মাঝে মাঝে আমরা ইনফ্রাস্ট্রাকচার ফান্ড বা ডিফেন্স ফান্ড বা টেকনোলজি, হেলথ কেয়ার, পিএসইউ ব্যাংক বা এনবিএফসি, এই ধরনের সেক্টর স্পেসিফিক ফান্ডগুলোকে বলা হয় সেক্টর ফান্ড। তবে ইনভেস্টারদের সেক্টর ফান্ডে ইনভেস্ট না করাই ভালো, কারণ সেক্টর ফান্ড খুবই ভোলাটাইল হয়। তার থেকে বরঞ্চ ইনভেস্টারদের জন্য বেটার হবে একটা ওয়েল ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ড, ফ্লেক্সি ক্যাপ বা মাল্টি ক্যাপ ফান্ড, অবশ্যই বেশিরভাগ ইনভেস্টারের জন্য সুটেবল হবে। এবারে চলে আসি মোড অফ ইনভেস্টিং ইন মিউচুয়াল ফান্ড, মানে লামসাম এসআইপি ওয়েতে ইনভেস্ট করতে পারেন। এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটা আপনাকে ডলার কস্ট অ্যাভারেজিং বা রুপি কস্ট অ্যাভারেজিং দেবে এবং ওভার লং পিরিয়ড অফ টাইমে আপনি একটা হেলদি রিটার্ন জেনারেট করতে পারবেন। এবং আপনার যে মার্কেট ভোলাটিলিটি শর্ট টার্মে, সেই ভোলাটিলিটিকে খুব ইজিলি ওভারকাম করতে পারে এসআইপি ওয়েতে ইনভেস্ট করলে।
আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট মিউচুয়াল ফান্ড টার্মিনোলজি বলি। এক্সপেন্স রেশিও আমি আগেই বলেছি যে কোনো ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা মার্কেটিং ডিস্ট্রিবিউশন ফি, এই সবগুলো ফিকে ক্লাব করে এক্সপেন্স রেশিও চার্জ করা হয়। এই এক্সপেন্স রেশিওটা ইয়ারলি কালেক্ট করা হয়। সার্টেন পার্সেন্টেজ 0.1 থেকে আপ টু 0.5, 0.6, ইভেন 1.2 এরকমও এক্সপেন্স রেশিও থাকে কিছু কিছু ফান্ডের ক্ষেত্রে। ফান্ডের সাইজ যত বড় হতে থাকে সেক্ষেত্রে এক্সপেন্স রেশিও কমতে থাকে গ্র্যাজুয়ালি। এছাড়া ফান্ডের এক্সিট লোড থাকে। এক্সিট লোডটা কেন নেওয়া হয়? এক্সিট লোডটা কী, যখন মনে করুন আপনি ফান্ডটা সেল করবেন তখন ফান্ড ম্যানেজার অনেক সময় এক্সিট লোড চার্জ করে আপনার ইনভেস্টেড ক্যাপিটালের উপরে 0.1, 0.2, 0.5 এরকম চার্জ করা হয়। তবে খুব কম ফান্ডই এক্সিট লোড চার্জ করে। তবে এক্সিট লোড চার্জ করার পেছনে এটাই একটাই কারণ যে ফান্ড ম্যানেজাররা চায় যে তার ইনভেস্টাররা লং পিরিয়ড ধরে লয়াল থাকুক এবং সেই ফান্ড ম্যানেজারকে তারা লং টাইম ধরে সুযোগ দিক যে একটা ভালো রিটার্ন জেনারেট করার জন্য, আর সহজেই তার ইনভেস্টমেন্টটাকে যাতে তারা ব্রেক না করে সেই জন্যই ডিসকারেজ করার জন্যই এক্সিট লোড নেওয়া হয়। আচ্ছা, এবারে বলি যে কীভাবে মিউচুয়াল ফান্ডের রিটার্নকে আমরা দেখতে পারি। দেখুন, অ্যাবসোলিউট রিটার্ন মানে পিরিয়ড টু পিরিয়ড, এন্ড টু এন্ড যখন আমরা ক্যালকুলেট করি তখন সেটাকে বলা হয় অ্যাবসোলিউট রিটার্ন। এছাড়া অ্যানুয়ালাইজ রিটার্ন থাকে। মানে অ্যানুয়ালাইজ মানে কি, মানে বুঝতেই পারছেন যে পার অ্যানুয়াল, যে আমরা ব্যাংকে এরকম টাকা রাখলে যেরকম অ্যানুয়াল গ্রোথ রেট হয় সেরকম মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অ্যানুয়াল রিটার্ন হয়। আবার সিএজিআর, যদি আপনি লামসাম ইনভেস্ট করেন সেক্ষেত্রে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট। বুঝতেই পারছেন যে ওভার লং পিরিয়ড অফ টাইম আপনি কত কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটে আপনি রিটার্ন জেনারেট করেছেন সেটাও ক্যালকুলেট করা যেতে পারে। আর সবথেকে ভালো যারা এসআইপি ইনভেস্টার তাদের জন্য এক্সআইআরআর মানে এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটা ক্যালকুলেট করা হয়। কীভাবে ক্যালকুলেট করা হয়? এক্সেলে করা হয়, খুব সহজেই করতে পারবেন। আপনি কোন পিরিয়ডে আপনি এসআইপি করেছেন, এসআইপি অ্যামাউন্ট, এবং কোন পিরিয়ডে আপনি রিডিম করেছেন আর কত অ্যামাউন্ট রিডিম করেছেন, এই দুটো কলামের ইনফরমেশনকে নিয়ে আপনি যদি এক্সআইআরআর ফর্মুলা ইউজ করেন এক্সেলে, তাহলে খুব সহজেই আপনি সেক্ষেত্রে দেখবেন যে একটা সুন্দর এক্সআইআরআর রিটার্ন আপনি জেনারেট করতে পারছেন, সেই ফিগারটা আপনি দেখতে পাবেন। আর এটাই অ্যাকচুয়ালি করা উচিত এসআইপি ইনভেস্টারের ক্ষেত্রে, এক্সআইআরআর। আচ্ছা, এবারে বলে রাখি মিউচুয়াল ফান্ডের বেনিফিট কী কী আছে। মিউচুয়াল ফান্ডের সবথেকে বড় বেনিফিট আগেও বলেছি, আরেকবার বলে দিচ্ছি, ডাইভার্সিফিকেশন বেনিফিট। প্রফেশনালি ম্যানেজড ফান্ড, আপনি নিজের ফান্ড নিজে ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে প্রফেশনালি ম্যানেজ হবে না। কারণ প্রফেশনালি যারা ম্যানেজার হয় তারা অনেক স্ট্র্যাটেজিক্যালি সায়েন্টিফিক ওয়েতে রিস্ক ম্যানেজ করে তারা রিটার্ন জেনারেট করে। সেই জন্যই ওভার লং পিরিয়ড অফ টাইমে আমরা একটা আলফা জেনারেশন দেখতে পাই। এছাড়া এই মিউচুয়াল ফান্ড খুবই ট্রান্সপারেন্ট হয়, কারণ একে প্রতি মাসেই ফ্যাক্ট শিট ডিসক্লোজ করতে হয় পাবলিকের সাথে, এবং সেবির খুবই স্ট্রিক্ট গাইডলাইন আছে কিভাবে ফান্ডটা ম্যানেজ হবে, তার এক্সপেন্স কীভাবে ম্যানেজ হবে, আর ইনভেস্টারকে কী করে ইনভেস্টারের ট্রাস্ট প্রোটেক্ট করা যাবে, এই ধরনের স্ট্রিক্ট গাইডলাইন সেবি ইম্পোজ করে রেখেছে এই ফান্ড ম্যানেজারদের উপরে। এছাড়া অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড অফ ইন্ডিয়া আছে, এরাও মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিকে রেগুলেট করে ইন্ডিয়াতে। আচ্ছা, আর কি বেনিফিট আছে? এগুলো খুবই লিকুইড, মিউচুয়াল ফান্ড খুবই লিকুইড, মানে আপনি আপনার ফান্ডকে খুব সহজে রিডিম করতে পারেন। ট্যাক্স সেভিংস বেনিফিট আছে, আপনি যদি লং টার্ম হোল্ড করেন সেক্ষেত্রে আপনি লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের বেনিফিট পেতে পারেন, যেটা 12.5% এখন। চয়েস অফ ইনভেস্টমেন্ট অনেক বেশি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, অনেক ধরনের মিউচুয়াল ফান্ড আছে, আপনি আপনার রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী ইনভেস্ট করতে পারেন বিভিন্ন ফান্ডে। এটা অনেক কস্ট এফেক্টিভ, কারণ আপনি নিজে যদি একটা মিউচুয়াল ফান্ডের মতোই ফান্ড ম্যানেজ করতে চান সেক্ষেত্রে আপনার এক্সপেন্স অনেক বেশি হাই হবে, সেক্ষেত্রে অনেক বেশি ব্রোকারেজ বা আদার চার্জেস নিয়ে অনেক বেশি আপনার কস্ট পড়ে যাবে। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেহেতু অনেক পাবলিক মানি নিয়ে ডিল করা হয় সেক্ষেত্রে এক্সপেন্স রেশিও পার ইন্ডিভিজুয়াল বেসিসে অনেকটাই কম হয়। এছাড়া আর কি আছে? রিটার্ন আপনি হেলদি জেনারেট করতে পারেন লং টার্মে। লং টার্ম বলতে অ্যাভাব 5 ইয়ার্স মাথায় রাখবেন যদি আপনি ইকুইটি ফান্ডে ইনভেস্ট করেন, আর শর্ট টার্মে আপনি বন্ড ডেট ফান্ডে ইনভেস্ট করতে পারেন। মাল্টি অ্যাসেট ফান্ডে ইনভেস্ট করলেও অ্যাটলিস্ট ইনভেস্টারের হরাইজন অ্যাটলিস্ট 3 to 5 ইয়ার্স হওয়া উচিত। আর এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা ওয়েল রেগুলেটেড। ডিসঅ্যাডভান্টেজ কী আছে? কিছু কিছু ফান্ডের এক্সিট লোন নেওয়া হয়, এগুলো অনেক সময় কিছু কিছু ফান্ডের কস্ট অনেক হাই হয়। কস্ট হাই কেন রাখা হয়? যখন কোনো ফান্ড ম্যানেজার খুবই ভালো তার ফান্ডের রিটার্ন জেনারেট করে ওভার লং পিরিয়ড টাইম, তখন তার
সেই ম্যানেজারের যে স্কিল ডেভেলপ হয়ে যায়, সেই জন্যই ফান্ড ম্যানেজার তখন অনেক বেশি এক্সপেন্স রেশিও চার্জ করে, কিন্তু হাই এক্সপেন্স রেশিও হওয়ার পরেও সে আলফা জেনারেট করে, কারণ তার অনেক বেশি এক্সপার্টাইজ এই সেক্টরে বা এই ফিল্ডে হয়ে যায়। আর ওভার ডাইভার্সিফিকেশন অনেক সময় হয়, মানে একটা ফান্ডে অনেক সময় মাল্টিপল অ্যাসেট বা ওভার ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ড, মানে একটা ইকুইটি ফান্ডে 200-300 টাকা যদি আপনি শেয়ার কিনে রাখেন, সেক্ষেত্রে ওভার ডাইভার্সিফাইড আর ডাইভার্সিফিকেশনের বেনিফিটও পাওয়া যায় না। অনেক সময় রিস্কও কাজ করে ডিসঅ্যাডভান্টেজ হিসেবে, কারণ কি, যদি আপনার ইনভেস্টেড অ্যাসেট ক্লাসেসের মধ্যে যদি পজিটিভ কোরিলেশন থাকে, মানে যখন মনে করুন আপনি ইউএস মার্কেটে ইনভেস্ট করেন, আবার ইন্ডিয়াতেও ইনভেস্ট করছেন, গ্লোবাল ক্রাইসিসের সময় সমস্ত দেশের ইকুইটি মার্কেটই ক্র্যাশ হয়েছিল, সেক্ষেত্রে আপনি দেখবেন যে নেগেটিভ কোরিলেশন কাজ করে এবং আপনার রিস্ক অনেক বেড়ে যায়। সেই জন্যই ইনভেস্টারকে মাল্টিপল অ্যাসেট ক্লাস, ইকুইটি, ডেট, কমোডিটি, এই ধরনের অ্যাসেট ক্লাস বা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, এই ধরনের মাল্টিপল অ্যাসেট ক্লাসেসে যদি আপনি ইনভেস্ট করে থাকেন, তাহলে আপনার রিস্ক অনেকটাই কমে যাবে। এবারে আমি চলে এসেছি কনক্লুশনে। তাহলে বলতেই পারি যে মিউচুয়াল ফান্ড খুবই রিলায়েবল, একটা টাইম টেস্টেড মেথড অফ গ্রোয়িং ইউর ইনভেস্টেড ক্যাপিটাল ফর এ ওয়েলথ জেনারেশন, ফর রিটায়ারমেন্ট বেনিফিট, ফর ক্যাশ জেনারেশন, ঠিক আছে। এবং আপনার এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে কি হয়, ইট হেজ এগেনস্ট ইনফ্লেশন। আর কি না, ইনভেস্টারের লং অ্যান্ড শর্ট টার্ম যে নিড থাকে সেটাও পূরণ করতে পারে মিউচুয়াল ফান্ড। আচ্ছা, একটা কথা বলেছিলাম যে হেজ এগেনস্ট ইনফ্লেশন, এই টপিকটা নিয়ে যদি আপনারা জানতে ইন্টারেস্টেড থাকেন তাহলে কমেন্ট করবেন, আমি আগামী দিনে এটাকে আরও এলাবোরেট করার চেষ্টা করব। থ্যাংক ইউ বন্ধুরা, জয় হিন্দ।